বন্ধুরা, ফাইনালি আমি সিলেক্টেড হয়ে গেছি এমবিএ ইন ফুড অ্যান্ড এগ্রি বিজনেসে বিএইচইউতে। আমি চিন্তায় ছিলাম যে আমার সিলেকশন হবে না কি হবে না, কারণ ফার্স্ট রাউন্ডে খুবই হাই কাট অফ দিয়েছে। তো তোমরা যদি কাট অফ নিয়ে কোনো একটা ভিডিও করতে বলো, তাহলে আমি ডিটেল ভিডিও করব কোন ক্যাটাগরিতে কোন কত নাম্বারে কাট অফ এসেছে ফার্স্ট রাউন্ডে, ঠিক আছে, আফটার কমপ্লিশন অফ গ্রুপ ডিসকাশন অ্যান্ড ফাইনাল ইন্টারভিউ। ওকে, তাহলে তোমরা বলো তোমরা কী ধরনের ভিডিও দেখবে, ঠিক আছে। যদিও আজকে আমি এই ভিডিওতে এমবিএ ইন ফুড অ্যান্ড এগ্রি বিজনেসের জন্য কী বই পড়তে হবে, যাতে তোমরা যারা পরবর্তীকালে যারা নেক্সট ইয়ার এক্সামটা দেবে, ঠিক আছে, যাতে তোমাদের নাম্বার আরও ভালো হয়, সেই জন্য আমি তোমাদেরকে কিছু বই সাজেস্ট করব। আর এছাড়াও আমি এই ভিডিওর মধ্যে যেটা তোমাদেরকে বলতে চাই, যে অনেকে বলে যে এমবিএ পড়ে কী হবে, এমবিএ ফিউচার কী, ঠিক আছে, স্পেসিফিক্যালি এমবিএ ইন এগ্রি বিজনেসের স্কোপ কী, ঠিক আছে। তো আমি এর কিছু পয়েন্ট তুলে ধরবো তোমাদের সামনে, যেগুলো তোমাদের যদি মনে হয় ঠিক, তাহলে আমাকে সাপোর্ট করবে। চলো এবার তাহলে শুরু করা যাক যে কী বই পড়তে হবে স্পেসিফিক্যালি এই এক্সামটাকে ক্র্যাক করার জন্য। ভাবো যে অনেক বই পড়লে জেনারেল এগ্রিকালচার প্রিপেয়ার করার জন্য অনেক রকমের ভ্যারাইটি অফ বই পড়তে হয়, কিন্তু আমি বলবো সোর্স কমিয়ে লিমিটেড বুক সিলেক্ট করে সেগুলোকেই ম্যাক্সিমাম রিভিশন করা। এর মধ্যে আমি প্রথমেই রাখবো যে বইটা, যাকে বলা হয় বাইবেল অফ জেনারেল এগ্রিকালচার, দ্যাট ইজ এ কম্পিটিটিভ বুক অফ এগ্রিকালচার রিটেন বাই নিমরাজ শূন্য। দেন in second choice I recommend that general agriculture written by Arun Katay, and then in third choice I recommend that agriculture at a glance written by আর কে শর্মা। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো এই তিনটে বই যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো, যারা ভেবেছো যে আমি এবিএম দেবো বা এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, অথবা যারা বিএচইউ টার্গেট করছো, যারা বিএচইউ মেন ক্যাম্পাস টার্গেট করছো, ঠিক আছে, এর সাউথ ক্যাম্পাসেও এই কোর্স পড়ানো হয়। তো সে সাউথ ক্যাম্পাস রাজীব গান্ধী ক্যাম্পাসের কথা আমি বলছি। কিন্তু তোমাদের যদি টার্গেট হয় যে আমি মেন ক্যাম্পাসে আমি থাকবো এবং তার জন্য হাই কাট অফ তোমাদেরকে ক্লিয়ার করতে হবে, তো সেই হিসাবে তোমরা এই তিনটা বই ম্যাক্সিমাম রিভিশন করো, ঠিক আছে। তো আমি বন্ধুরা এখন যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে স্কোপ অফ এমবিএ। হ্যাঁ, যে এমবিএ পড়ে কী হবে ফিউচার। তো আমি কতগুলো পয়েন্ট তোমাদের সামনে ডিসকাস করব। যেটা 1 নম্বর, যে তুমি যদি কোনো একটা ভালো এমবিএ কলেজ থেকে তোমার এমবিএ ডিগ্রিটা কমপ্লিট করো, সে যেই স্পেশালাইজড ক্যাটাগরিতে হোক, অনেকে ফাইন্যান্স করে, অনেকে রিস্ক ম্যানেজমেন্টে করে, অনেকে ফরেন ট্রেডে করে। তো আমার যেটা গ্র্যাজুয়েশন যে ক্যাটাগরিতে এগ্রিকালচার, তো আমি প্রেফার করবো, আমি প্রেফার করেছি সেটা হচ্ছে যে এমবিএ ইন ফুড অ্যান্ড এগ্রি বিজনেস, ঠিক আছে। তো এতে সবথেকে প্রথম যে আমার স্কোপ যেটা থাকবে সেটা হচ্ছে যে কোম্পানি প্লেসমেন্ট উইথ গুড প্যাকেজ। তোমরা যদি এখন বর্তমানে যে কোনো ওয়েবসাইট বা যেখানেও সার্চ করবে, এমবিএ আমি পড়তে যে টাকাটা খরচা করব, সেই হিসাবে আমার প্লেসমেন্ট ঠিকই আছে। যাকে বলতে গেলে ROI মিনস রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। তুমি যে টাকাটা ইনভেস্ট করছো তোমার এমবিএ পড়ার জন্য, ঠিক আছে, তো তার তুলনায় তুমি একটা গুড প্যাকেজ পাবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এটা আমি ভেবেই আমি এই কোর্সটা জয়েন করেছি এবং আমি আশা করি যে আমার ভাবনা সঠিক। তারপরে নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে ICAR রিসার্চ সার্ভিস। তোমরা জানো ICAR যে রিসার্চ স্টেশনগুলো আছে, সেখানে ম্যানেজেরিয়াল স্কেলে অথবা পলিসি মেকিং বলো, হ্যাঁ বলবো যে এতে কী বলবো, ভ্যাকেন্সি কম আছে, কিন্তু যারা এতে এই সেক্টরে আছো, যারা এইটা নিয়ে ফিউচার করবে ভাবছো, তারা যদি ঠিকঠাকভাবে এগোতে পারো, তোমরা কিন্তু শুধু প্রাইভেট সেক্টরে সীমাবদ্ধ থাকবে না, কেরিয়ারটাকে কিন্তু তোমরা গভর্নমেন্ট সেক্টরেও এক্সেল করতে পারবে। কীভাবে তোমরা জানো যে আফটার কমপ্লিশন অফ মাস্টার ডিগ্রি যদি কেউ ডক্টরাল প্রোগ্রাম করে, ইভেন যদি কেউ নাও করে, যখন ICAR যে ভ্যাকেন্সিগুলো আছে, যেটা তোমরা সবাই জানো যে ARS মিনস এগ্রিকালচার রিসার্চ সার্ভিস, তো সেখানে এগ্রি বিজনেসের 2-1টা বা 3, খুব জোর হার্ডলি 3টা বা 1 থেকে 3টা পোস্ট যখন বেরোয়, ঠিক আছে। তোমরা ভাববে যে 3টা পোস্ট খুবই কম, তোমার তো একটাই লাগবে না, তো তুমি সেই হিসাবে পড়াশোনা করো। হ্যাঁ, আর তুমি শুধু ভাবছো যে আমার যদি এতে না হয়
কোনো অসুবিধা নেই। প্রাইভেট সেক্টরে তুমি তো অলরেডি জব করবে, তো তোমার ব্যাকআপ হিসাবে তো অলরেডি একটা কিছু থাকছে। ওকে, তারপর হ্যাঁ, যারা হচ্ছে যে রিসার্চ ইন্টারেস্টেড নয়, ঠিক আছে, যারা এমবিএর পরেই নিজেদেরকে মানে আর অ্যাকাডেমিক্সে না এগিয়ে নিজের প্র্যাকটিক্যাল লাইফে যাতে বেশি এক্সেল করবে ভাবছো, তো ওকে, কোনো ব্যাপার নয় যে তোমাকে রিসার্চ সার্ভিসেই যেতে হবে, ঠিক আছে। তারপরে বেনিফিটেড ইন ব্যাঙ্ক এএফও। তোমরা বলবে ব্যাঙ্ক এএফওতে তো ন্যূনতম যোগ্যতা আমার গ্র্যাজুয়েশন। হ্যাঁ, ঠিক, ন্যূনতম যোগ্যতা গ্র্যাজুয়েশন, এবং সেটা কোন, সেটা এগ্রিকালচার অ্যালাইড সেক্টরের উপরে গ্র্যাজুয়েট তুমি হলেই তুমি এলিজিবল ফর এগ্রিকালচার ফিল্ড অফিসার ইন ইন্ডিয়ান ন্যাশনালাইজড ব্যাঙ্ক। ওকে, বাট when you will go to promotion, then first evaluate your academic career. ওকে, তো সেখানে তোমাকে দেখা হবে তুমি তোমার একাডেমিক কেরিয়ার কতটা ভালো বা কী, শুধুই কি তুমি গ্র্যাজুয়েট, না তারপরেও তুমি কোনো মাস্টার্স ডিগ্রি করেছো, না কোনো ডক্টরাল ডিগ্রি আছে। তো সেই হিসাবে তোমার যদি ডিগ্রি থাকে এমবিএ, তো খুবই ভালো, তোমার প্রমোশন কিন্তু অন্যদের তুলনায় অনেকটাই বেশি হবে, ঠিক আছে। তারপর 4 নম্বর, যেটা খুবই মানে একটা আমার নিজের মানে কী বলবো পার্সপেক্টিভে বলছি, ঠিক আছে, যেটা হচ্ছে গুড ইম্প্যাক্ট ইন গভর্নমেন্ট ইন্টারভিউ লেভেল এক্সাম। এটা কি না, গভর্নমেন্টের যে সিভিল সার্ভিস পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু তোমরা শুধু জেনে থাকবে যে ফাইনাল সিলেকশন কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমেই হয়। তো তুমি যখন একজন এমবিএ স্টুডেন্ট, সেখানে তোমারও সিলেকশনটা কিন্তু মানে ফাইনাল সিলেকশন কিন্তু ইন্টারভিউয়ের মাধ্যমেই হয়েছিল। সেখানে তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়েছে, সেটা তুমি নিজেই স্বীকার করবে, এবং পরবর্তীকালে আরও হবে যখন তুমি এই কোর্সের সাথে যুক্ত থাকবে বা এই কোর্সটা কমপ্লিট করে কোনো প্রাইভেট সেক্টরে তোমার যখন কোনো জব করবে, তো তখন তোমার পার্সোনালিটি ডেভেলপমেন্ট আরও হবে, ঠিক আছে। তাই আমি বলতে চাই যে যে সিভিল সার্ভিস, অল ইন্ডিয়া সিভিল সার্ভিস বলো বা স্টেট সিভিল সার্ভিস বলো, ঠিক আছে, অল ইন্ডিয়া সিভিল সার্ভিস মানে তোমরা জানোই ইউপিএসসি, আর স্টেট সিভিল সার্ভিস মানে যে কোনো স্টেটের সিভিল সার্ভিস। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তো আমাদের স্টেটের ডাব্লিউবিসিএসটা আমাদের, তো সেক্ষেত্রে একটা গুড ইম্প্যাক্ট পড়ে যে তুমি এক এমবিএ ডিগ্রি, তোমার হায়ার কোয়ালিফিকেশান হিসাবে এমবিএ ডিগ্রি আছে, এবং তুমি একটা গুড ইউনিভার্সিটি থেকে পাস আউট, ঠিক আছে। তো আমি আর ভিডিওটা বেশি বড় করতে চাইছি না। তো তোমাদের যদি মনে হয় এই ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ, এবং মনে হয় যে আমাদের ভবিষ্যতে ভিডিওটা কিছুটা ইম্প্যাক্ট ফেলবে, তাহলে তোমরা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। আর হ্যাঁ, এই ভিডিওটা করার সময় যদি কোনো ডিস্টারবেন্স বা নয়েজ ইস্যু হয়ে থাকে, তো তোমরা সেটা একটু মার্জনা করবে, কারণ আমি এখন একটু কাকুর বাড়িতে এসেছি, তো বুঝতেই পারছো কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে এলে এরকম চিৎকার চেঁচামেচি হয়েই থাকে, তো পার্সোনাল স্পেস পাওয়া খুবই কঠিন। তো তোমরা একটু সেটার দিকে নজর না দিয়ে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। থ্যাংক ইউ।